প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই সুস্থ শরীর নিয়ে ভালো আছো, পরিবারের সঙ্গে বেশ ভালো সময় অতিবাহিত করছো। আসলে প্রায় দীর্ঘ 7 মাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমরা স্কুলে আসতে পারছো না। তোমাদের লেখাপড়ার চরম বিঘ্ন ঘটছে। তোমাদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশের প্রায় সকল শিক্ষক অনলাইন ক্লাসের অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা অনলাইন ক্লাস নিচ্ছে সরকারি নির্দেশনায়। আমরা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরাও অনলাইন ক্লাস নিচ্ছি। আমি আরেকটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে এখন হাজির হয়েছি। আমি বিপ্লব মণ্ডল, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রী, তোমরা এর আগের যে অনলাইন ক্লাসটি করেছিলে পদার্থবিজ্ঞান বিষয়ে, সেটিতে আমি তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কয়েক বৈশিষ্ট্য, তাই না, তরঙ্গের প্রকারভেদ, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে তারপরে যেটি আছে, অর্থাৎ এই তরঙ্গ অধ্যায়, অর্থাৎ সপ্তম অধ্যায়ের ওর পরে যে অংশটি আছে, সেই অংশটি নিয়ে আমি আমার দ্বিতীয় অনলাইন ক্লাসে আজকে হাজির হয়েছি তরঙ্গর অধ্যায় নিয়ে। আজকে আমরা যেটি দেখব সেটি হলো তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি। আমি আবারও বলি, তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমরা জানতে এখন পদার্থবিজ্ঞান ক্লাস হবে, প্রতিদিন তোমরা রুটিনটা একবার দেখে নেবা, তাহলে তোমাদের ভালো হবে। তো পদার্থবিজ্ঞান তোমরা যেহেতু জানতে, তাহলে পদার্থবিজ্ঞানের বই, খাতা, কলম নিয়ে নিশ্চয়ই তোমরা ক্লাস করার মতো একটি উপযুক্ত পরিবেশে বসে আছো এবং ক্লাস করার জন্য প্রস্তুত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাস শুরু করি। তরঙ্গ সংশ্লিষ্ট অনেকগুলো রাশি আছে, তার ভিতর কয়েকটি হলো পূর্ণস্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ। আমরা পর্যায়ক্রমে এগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে পূর্ণস্পন্দন কাকে বলে। পূর্ণস্পন্দন হলো তরঙ্গর উপর স্থিত একটি কণা একটি নির্দিষ্ট জায়গা থেকে চলা শুরু করে নির্দিষ্ট সময় পর ওই নির্দিষ্ট জায়গায় আবার যখন ফিরে আসে, তখন সেটিকে আমরা পূর্ণস্পন্দন বলে থাকি। যেমন আমি যদি এটি একটি সরল দোলকের ন্যায় বিবেচনা করি, তাহলে এটি সাম্য অবস্থানে আছে। আমি এটিকে একল দোল দিলে একবার এদিকে যাবে, একবার এখানে আসবে, আর একবার এদিকে যাবে, আর একবার এখানে আসবে। অর্থাৎ এটি চলার পথে অর্ধেক সময় এদিকে, বাকি অর্ধেক সময় এদিকে। অর্থাৎ সাম্য অবস্থান থেকে চলা শুরু করে একবার ডানে, একবার বামে যাওয়ার পর যখন সে সাম্য অবস্থায় ফিরে আসবে, তখনই বলা যাবে এখানে একটি পূর্ণস্পন্দন চলা শেষ হয়েছে। তাহলে আমি আবার বলি, তরঙ্গের উপরে স্থিত কোনো কণা একটি নির্দিষ্ট জায়গা থেকে চলা শুরু করে নির্দিষ্ট দিক থেকে এবং নির্দিষ্ট সময় পরে যদি ওই জায়গায় এসে হাজির হয়, তবে তাকে আমরা পূর্ণস্পন্দন বলে থাকি। তার পরবর্তীতে যেটি আছে সেটি হলো পর্যায়কাল। একটি পূর্ণস্পন্দন সময় সম্পন্ন হতে নিশ্চয়ই কিছু সময় অতিবাহিত হয়। তাহলে একটি পূর্ণস্পন্দন সম্পন্ন হতে গেলে যতটুকু সময় অতিবাহিত হয় বা যতটুকু সময় ব্যয় হয় বা যতটুকু সময় লাগে,
সেই সময়টাকেই আসলে পর্যায়কাল বলে। তাহলে সংক্ষিপ্ত করে যদি বলি, পর্যায়কাল কাকে বলে? একটি পূর্ণ স্পন্দনের জন্য যে সময় লাগে সেই সময়কেই আসলে পর্যায়কাল বলে। পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি এবং এর একক হলো সেকেন্ড। একক কি বললাম? একক হলো সেকেন্ড। এবার আসি কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে সেটা আমরা একটু দেখব। 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, আমি আবার বলি, 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটি হবে তার কম্পাঙ্ক। বিভিন্ন তরঙ্গের কম্পাঙ্ক বিভিন্ন, কারণ কারো তরঙ্গ বেগ বেশি, কারো কম, তাই না? তাহলে কম্পাঙ্ককে সাধারণত আমরা এফ দিয়ে প্রকাশ করে থাকি। কি দিয়ে প্রকাশ করি? এফ দিয়ে প্রকাশ করে থাকি। এখানে একটি রাশির কথা, একটি সমীকরণের কথা উল্লেখ করতে চাই, অর্থাৎ এফ ইকুয়াল টু 1/t, অর্থাৎ 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে সেটি হবে তার কম্পাঙ্ক। তাহলে প্রশ্ন হলো, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হলো হার্টজ। কম্পাঙ্কের একক কি? হার্টজ। তাহলে এখন প্রশ্ন হলো, 1 হার্টজ বলতে কি বোঝায়? সাধারণত 1 সেকেন্ডে যদি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় সেটিকে আমরা 1 হার্টজ বলে থাকি। সেটিকে আমরা কি বলে থাকি? 1 হার্টজ। এবার আসি বিস্তার। তাহলে আমরা কি কি আলোচনা করলাম? পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক। এখন আমরা আলোচনা করব বিস্তার কাকে বলে। আসলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমি এখানে একটি তরঙ্গের চিত্র এঁকেছি, যেটি তোমরা পানি তরঙ্গ বলতে পারো, যেখানে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ সৃষ্টির মাধ্যমে তরঙ্গ অগ্রসর হচ্ছে। তাহলে এই তরঙ্গের উপরিস্থিত কণা একবার উপরে আর একবার নিচে, একবার উপরে আর একবার নিচে, এভাবে কম্পিত হচ্ছে এবং তরঙ্গ কম্পনের, কণার কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হচ্ছে। তাহলে আমরা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে তার সর্বোচ্চ যে দূরত্ব হয় বা যে সরণ ঘটে সেটি হবে তার বিস্তার। অর্থাৎ কোনো একটা কণা যদি এখানে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সে সাম্য অবস্থানে আছে। সাম্য অবস্থান থেকে তার তরঙ্গ শীর্ষ, অর্থাৎ এটুকুই হলো তার সরণ, তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত এটাই হবে তার বিস্তার। যদি তরঙ্গ পাদের কথা বিবেচনা করি তাহলে এটি হবে তার বিস্তার। অর্থাৎ উপরে হোক বা নিচে হোক, যে কোনো দিকে তার সর্বোচ্চ যে সরণ ঘটে, অর্থাৎ কণা সর্বোচ্চ যে দূরত্ব ঘটে বা সরণ ঘটে সেটাই হবে তার বিস্তার। এবার বিস্তার গেল, এবার হলো দশা। আমি কি বললাম? এবার আমরা দেখব দশা কাকে বলে। কোনো একটি তরঙ্গের উপরিস্থিত কোনো একটি কণার সামগ্রিক অবস্থা কিরূপ এটা বোঝানোর জন্য দশা শব্দটি ব্যবহার করা হয়। আমি আরেকবার বলি, তরঙ্গের উপরিস্থিত কোনো কণা এবং তার সামগ্রিক অবস্থা কিরূপ, এই সামগ্রিক অবস্থা বলতে তার বেগ, সামগ্রিক অবস্থা বলতে তার বেগ, সরণ, ত্বরণ ইত্যাদি বলা হয়ে থাকে। যেমন পি এবং পি ড্যাশ এই দুটো বিন্দুতে যে কণা আছে তাদের দশা একই।
কেননা তারা উভয়ই তরঙ্গ শীর্ষে অবস্থান করছে। তদ্রূপভাবে যদি এখানে এবং এখানে দুটি কণার কথা বিবেচনা করি তাহলেও তাদের দশা একই। যদি এখানে এবং এখানে দুটি কণার কথা বিবেচনা করি তাহলেও তাদের দশা একই, অর্থাৎ পি ড্যাশ বিন্দুতে যে কণা আছে তাদের দশা এক, আর আর ড্যাশ বিন্দুতে যে কণা আছে তাদের দশাও এক। তাহলে আমরা দশা জানলাম। এখন আমরা জানব তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে আমরা সেটা একটু দেখব। তরঙ্গ দৈর্ঘ্য অনেক উপায়ে বলা যায়, যেমন এখানে যে চিত্রটি আমি এঁকেছি সেই চিত্র অনুসারে পরপর দুটি তরঙ্গ শীর্ষ অথবা পরপর দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটিকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। যেমন এখানে এটি হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা সাধারণত ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি। আমি আরেকবার বলি, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি, এর একক হলো মিটার। তাহলে দুটি তরঙ্গ শীর্ষের যে মধ্যবর্তী দূরত্ব নতুবা দুটি তরঙ্গ পাদের যে মধ্যবর্তী দূরত্ব তাকেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। এখন তরঙ্গ দৈর্ঘ্য গেল, এবার রয়ে গেছে তরঙ্গ বেগ। আমাদের সর্বশেষ যে রাশিটি সেটা হলো তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলে? এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কোনো একটি তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হবে তার তরঙ্গ বেগ। আমরা জানি বেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে তরঙ্গের বেলায় কিরূপ হিসাব হবে? এক সেকেন্ডে একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হবে তার তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে সাধারণত আমরা ভি দিয়ে প্রকাশ করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি তরঙ্গ বেগ সম্পর্কেও জানলাম, অর্থাৎ তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি আমরা দেখলাম। এখন এই তরঙ্গ সংশ্লিষ্ট তিনটি রাশি তথা তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য, আমি আবারও বলি, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এই তিনটি রাশির ভিতর একটি সম্পর্ক রয়েছে। যে সম্পর্কটি এরূপ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আমি আবার বলি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে ভি হলো তরঙ্গ বেগ, এফ হলো কম্পাঙ্ক এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই সম্পর্কটিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে থাকি। আমরা আজকে ছোট্ট একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। তাহলে তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই প্রস্তুত আছো। একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। অর্থাৎ কোনো একটি বস্তু কম্পনের মাধ্যমে বাতাসে শব্দ সৃষ্টি করছে, তাহলে সে যেহেতু শব্দ তরঙ্গ সৃষ্টি করছে সুতরাং তার একটি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। সেটি বলছে যে ল্যামডা সমান সমান 20 সেন্টিমিটার। ল্যামডা সমান সমান কত? 20 সেন্টিমিটার। আমরা জানি যে পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমরা সেন্টিমিটারকে অবশ্যই মিটারে নিয়ে আসব। সেক্ষেত্রে হবে 0.2 মিটার। এবং যেহেতু ওই সৃষ্ট শব্দটা বাতাসে চলছে সুতরাং বাতাসের শব্দের একটা বেগ আছে। এখানে বলা হচ্ছে বাতাসের শব্দের বেগ
ভি সমান সমান 340 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দুইটা রাশির মান দেওয়া আছে, একটি হলো তরঙ্গ দৈর্ঘ্য এবং অপরটি হলো তরঙ্গ বেগ। তাহলে ওই বস্তুর যে শব্দ তরঙ্গ তৈরি করছে, সৃষ্টি করছে, সেই তরঙ্গের কম্পাঙ্ক এফ সমান সমান কত এবং পর্যায়কাল টি সমান সমান কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা মোটামুটি এইগুলো এখানে দেওয়া আছে। আমরা শুরুতেই যে সম্পর্কটি আমরা জানি সেটি আমরা লিখব, যে আমরা কি জানি যে ভি সমান সমান এফ ল্যামডা। এখন ভি এর মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, এফ এর মান আমরা বের করতে হবে। তাহলে পরবর্তীতে আমরা কি লিখতে পারি? অতএব ভি সমান সমান এফ সমান সমান ভি ভাগ ল্যামডা। তাহলে ভি কত ছিল? 340 এবং ল্যামডা কত ছিল? 0.2 মিটার পার সেকেন্ড, আর এখানে দাঁড়াবে মিটার। তাহলে ক্যালকুলেশন করে তার মান কত দাঁড়ায়? 1700 হার্টজ। অর্থাৎ ওই উৎপন্ন শব্দ তরঙ্গটি কম্পাঙ্ক হলো 1700 হার্টজ। তাহলে আমরা এফ এর মান পেয়েছি। এখন আমাদের টি এর মান বের করতে হবে। তাহলে আমরা আগেই জেনেছি টি সমান সমান হলো 1/f। এখানে এফ হলো কম্পাঙ্ক। সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ায়? সেক্ষেত্রে দাঁড়ায় যে 1/1700। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 5.88 গুণ 10⁻⁻4 সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, খুব ছোট্ট একটি অঙ্ক বা গাণিতিক সমস্যার সমাধান আমরা করলাম। এখন এরকম গাণিতিক সমস্যার সমাধান তোমরা তোমাদের বইতে পাবে, নিশ্চয়ই তোমরা সেগুলো অনুশীলন করবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। এর পরের আলোচনার বিষয় সেটি হলো প্রতিধ্বনি কি। আমরা যখন কোনো পাহাড়ের নিকট, নদীর কিনারে কিংবা কোনো বড় স্থাপনার সামনে গিয়ে উচ্চ স্বরে শব্দ করি, কিছুক্ষণ পর সেই মূল শব্দের পুনরাবৃত্তি আমাদের কানে আবার ফিরে আসে। এই ঘটনাই হলো প্রতিধ্বনি। অর্থাৎ শব্দ কোনো উৎস থেকে যখন শব্দ সৃষ্টি হয়, সেই সৃষ্টি সামনের কোনো দেওয়াল বা প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় যখন ফিরে আসে এবং আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়, এটি আসলে প্রতিধ্বনি। তাহলে এখন প্রশ্ন হলো, প্রতিধ্বনি আমরা কি সব সময় শুনতে পাই? না, আমরা প্রতিধ্বনি সব সময় শুনতে পাই না। কেননা প্রতিধ্বনি শোনার জন্য কয়েকটি শর্ত আছে। আমরা সেই শর্তগুলো একটু জেনে নিই। প্রতিধ্বনি শুনতে গেলে শব্দ উৎস থেকে যে শব্দটা তৈরি হবে, সেই শব্দটার পুনরাবৃত্তি আমাদেরকে শুনতে হলে মাঝে 0.1 সেকেন্ড অতিবাহিত হতে হবে। সেটি কি রূপ? আমরা সবাই জানি, আমরা যখন কোনো কিছু দেখি কিংবা কোনো শব্দ আমরা যখন শুনি, তার রেশ, তার প্রভাব 0.1 সেকেন্ড আমার মস্তিষ্কে রয়ে যায়। সুতরাং আমি একটি শব্দ সৃষ্টি করার পরে সেই শব্দটির রেশ বা প্রভাব 0.1 সেকেন্ড আমার মস্তিষ্কে রয়ে যায়। সুতরাং 0.1 সেকেন্ডের আগেই যদি মূল শব্দের প্রতিধ্বনি আমার কানে আসে, তাহলে সেটি আমরা শুনতে পাবো না।
তার মানে প্রতিধ্বনি শুনতে গেলে মূল শব্দটিকে অবশ্যই 0.1 সেকেন্ড পরে আমার কান অবধি আসতে হবে। দ্বিতীয় শর্ত হলো শব্দ উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মাঝে একটি ন্যূনতম দূরত্ব থাকতে হবে। সেটি কিভাবে আমরা যদি একটু গাণিতিকভাবে দেখি, সেটি হলো এরকম যে আমরা জানি বাতাসে শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটি আগে থেকেই পরীক্ষিত, বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। যদিও তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এটি পরিবর্তিত হয়, তাপমাত্রা পরিবর্তনের সাথে এটি কী রূপে পরিবর্তিত হয় সেটি আমরা অন্য একদিন অন্য একটি ক্লাস আলোচনা করব। আমরা আজকে এদিকে এগিয়ে যাই। তাহলে ধরে নিলাম যে বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড এবং ধরে নিচ্ছি যে আমি প্রতিধ্বনিটা শুনতে পাবো, তাহলে নিশ্চয়ই ওই উৎপন্ন শব্দ 0.1 সেকেন্ড পরে আমার কানে আসছে। সুতরাং অতিবাহিত সময় t সমান 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড। এখন আমরা জানি যে দূরত্ব অর্থাৎ উৎপন্ন শব্দের দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। সেই ক্ষেত্রে বেগ হলো 340 গুণ 330, তাহলে 0.1। এটা যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে হলো 33 মিটার। অর্থাৎ উৎপন্ন শব্দটি 0.1 সেকেন্ড অতিবাহিত করবে এবং এই 0.1 সেকেন্ডে সে 33 মিটার অতিক্রম করবে। এখন এখানে একটি বিষয় বিবেচ্য, সেটি হলো এটি যদি একটি শব্দ উৎস হয় তাহলে শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ এগিয়ে যাবে, প্রতিফলক পৃষ্ঠ অবধি যাবে, সেখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে। অর্থাৎ তাকে একবার যেতে হবে, প্রতিফলক পৃষ্ঠে বাধা খেয়ে একবার ফিরে আসতে হবে। তাহলে একবার যাওয়া এবং একবার আসা, এটাও যদি এইচ হয় তাহলে এটাও এইচ হবে। তাহলে শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব হবে 2h। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2h সমান 33 মিটার, অর্থাৎ h সমান 16.5 মিটার। অর্থাৎ একটি বিষয় খুবই পরিষ্কার, প্রতিধ্বনি শোনার দুটি শর্ত, একটি হলো 0.1 সেকেন্ড অতিবাহিত হওয়া এবং 2 নম্বর হলো শব্দ উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মাঝে ন্যূনতম 16.6 মিটার অবশ্যই বিদ্যমান থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রতিধ্বনি কি, প্রতিধ্বনি শোনার শর্তসমূহ আমরা দেখলাম। এবার প্রতিধ্বনি ব্যবহার। প্রতিধ্বনির ব্যবহার জানার আগে আমাদের শ্রাব্যতার সীমা সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। আমরা জানি আমাদের শ্রাব্যতার সীমা হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ। অর্থাৎ এই সীমার মধ্যে যদি কোনো শব্দ থাকে তবে তাদেরকে আমরা শুনতে পারি, নতুবা নয়। এখন কোনো শব্দ যদি 20,000 এর ঊর্ধ্বে হয় তবে সেটি হলো শব্দোত্তর, আর যদি 20 হার্জের নিচে হয় তাহলে সেটি হলো শব্দেত্তর। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, একটি হলো
শব্দোত্তর এবং অপরটি হলো শব্দেত্তর। এটি হলো 20,000 হার্টজ এর উপরে, আর এটি হলো 20 হার্টজ এর নিচে। এটি হলো শ্রাব্যতার সীমা এবং শব্দোত্তর এবং শব্দেত্তর। সাধারণত প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করে থাকি। তার একটি হলো সমুদ্রের গভীরতা নির্ণয়। আমি আবারও বলি, সেটি হলো সমুদ্রের গভীরতা নির্ণয়। এছাড়া আরও যে কাজগুলো আমরা করে থাকি সেটি হলো ওয়াশিং মেশিনে আমরা এটি শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে থাকি। রোগ নির্ণয় করার ক্ষেত্রে, বিশেষ করে এক্স রে এবং আলট্রাসোনোগ্রাম করার ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। চিকিৎসা ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। দাঁতের স্কেলিং করার সময় আমরা এই প্রতিধ্বনির ব্যবহার করে থাকি। আমরা ভূ অভ্যন্তরে কোনো খনিজ পদার্থ আছে কিনা সেটি আমরা এই শব্দের ব্যবহার করে নির্ণয় করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি এই প্রতিধ্বনির অনেক ব্যবহার আমরা করে থাকি। আমি জাস্ট কয়েকটি বলেছি, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আরও অনেক জানতে পারবে। আমি আশা করি এই ক্লাস পরে তোমরা তোমাদের পাঠ্য বই দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আজকের ক্লাসে যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো তোমরা অবশ্যই পাঠ্য বই পড়বে, পাঠ্যসূচি দেখবে এবং অনুশীলন করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, এই কামনায় এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।